ঘুরে ফিরে লাভ তো তোমার রুহাইল। এই যে নতুন বউ নিয়ে মাস্তিতে আছো, মাঝখান থেকে ফেঁসে যাব আমি। আমার সম্মান, আমার প্রতিপত্তি সবটাই ধুলিতে মিশে যাবে। এত চাপ নিচ্ছ কেন? সারা রাত পার্টি হবে, তাই না? হুম। আমার জন্য কোন রুমটা রেখেছ? আমার ক্লান্ত লাগছে। ইহানকে বলো, দেখিয়ে দিবে। অদূরে দাঁড়িয়েছিল জিকরা। রুহাইল জিকরার কাঁধে হাত দিয়ে আলগোছে নিয়ে গেল বাড়ির মাঝখানে। অনেকটা সময় রুহাইল জিকরাকে নিয়ে একটু বেশি তোষামত করেছে। সবাইকে বোঝাতে হবে কিনা রুহাইল ফায়াজ তার ওয়াইফকে কতটা ভালোবাসে। রাত যত বাড়ল, পার্টিতে থাকা সবার কার্যক্রম ততটাই অসংলগ্ন হলো। দেদারসে মদ গিলে উপস্থিত ছেলে মেয়েদের মাঝে লীলা খেলার আসর বসল। জিগরা দু কদম পিছিয়ে গেল। তার এসব চোখে সয় না। কিয়ৎক্ষণ বাদে রুহাইল তার কোমর জড়িয়ে কাছে টেনে আনলো। মেয়েটার বুক কেঁপে উঠল রহমায়। আপনার সব সহ্য করেছি, কিন্তু প্রকাশ্যে সবার সামনে আমার সাথে অসভ্যতা করবেন না প্লিজ। আমি এসবে অভ্যস্ত নই। রুহাইল হাসল। আশেপাশে তাকিয়ে জিগরার কানে মুখ নিয়ে বলে, তুমি প্রস্টিটিউট নও, তুমি আমার ওয়াইফ। যা হবে গোপনে হবে। জিগরাকে ঠেলে নিয়ে গেল রুহাইল। একটি আলিশান কক্ষে প্রবেশ করে ওয়াশরুমে নিয়ে গেল জিগরাকে। সাদা জামাটায় রক্তের ছিটাগুলো বেশ যত্ন নিয়ে তুলছিল সে। জিগরা বেশ আফসোস সুরেই বলল, আপনার সাথে চললে রক্ত ছাড়ার কিছুই দেখি না। আই লাভ ব্লাড, আই লাভ ভায়োলেন্স। জিগরার জামা পরিষ্কার হতেই সে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। রুহাইল জিগরাকে টেনে কাছে আনলো। দেয়ালে ঠেকে গেল জিগরার দেহ। জানোয়ারটার চাহনিতে মুহূর্তেই জিগরার সর্বাঙ্গ শিউরে উঠল। তার চোখে এক অদ্ভুত ঘোর, যেন কোনো অতল গহ্বরের গভীর থেকে উঠে আসা রহস্যের প্লাবন। তাকিয়ে থাকলে মনে হয় সে দেখছে না, সে অনুভব করছে। মনস্তত্ত্বের এক অজানা জগতে ডুবে আছে। সেই চাহনিতে মিশে আছে রহস্য, আকর্ষণ আর এক অদৃশ্য ডাক। রুহাইল মুখ বাড়িয়ে দিতেই জিগরা তার সরু আঙ্গুল চেপে ধরল তার ঠোঁটে। প্লিজ, এখানে না, এসব করবে না রুহাইল। ওকে। রুহাইলের সম্মতিতে জিগরা স্থির হলো। তবে তার আগেই হামলে পড়ল রুহাইলের সর্বগ্রাসী ঠোঁটযুগল। জিগরা নিজের দেহে নিয়ন্ত্রণ হারিয়ে আরো চেপে গেল দেয়ালে। দু হাতের সাহায্যে ঠেলে সরিয়ে দিল রুহাইলের বুক। তবে রুহাইল একটুও নড়ল না। সে জিগরার গাল চেপে নিজের উন্মাদনায় মত্ত। শরীরের প্রতিটি স্নায়ুতে বিদ্যুৎ খেলে গেল। রক্তের স্রোত বেপরোয়া হয়ে উঠল। অস্তিত্ব যেন জিগরার মাঝে মিশে যেতে চায়। তার নিঃশ্বাসের উষ্ণতা মিশে গেল জিগরার ভেতর। সময়ের ধীর গতি যেন অনুভূতির তীব্রতায় গলে গেল। রুহাইলের ফোন বেজে উঠল। জিগরাকে ছেড়ে দূরে দাঁড়ালো সে। রুহাইলের ফোন বেজে উঠল। জিগরাকে ছেড়ে দূরে দাঁড়ালো সে। ইহান ফোন করেছে। গুরুত্বপূর্ণ কোনো সংবাদ জানাতেই তার মুখ জোরে ফুটে উঠল হাসির রেখা। তা অবশ্য জিগরা দৃষ্টি এড়ালো না। তুমি এখানে রেস্ট করো, আমি আসছি। কোথায় যাবেন? জিগরা যেন হাঁফ ছেড়ে বাঁচল। রুহাইল জানোয়ারটা যতক্ষণ তার আশেপাশে থাকে ঠিক ততক্ষণ দম বন্ধ লাগে। অনেকটা সময় পেরিয়ে গেল। জিগরা শুয়ে বিশ্রাম নিচ্ছিল। তখনই দরজায় করাঘাতের শব্দে সে উঠে বসল। আগ্রহ নিয়ে দরজা খুলে দেখতে পেল একটি মেয়ে। মেয়েটি জিগরাকে ইংরেজিতে বলল, রুহাইল ফায়াজ আপনাকে ডাকছে পার্টির বাইরে যে গেটটার কাছে। নেশায় তাল হারিয়ে কে কার সাথে রাত কাটাচ্ছে। জিগরার অবিশ্বাস লাগলেও সে গিয়ে গেল মেয়েটার সাথে। হয়তোবা সত্যিই ডাকছে। যে পার্টির আসরে মানুষ ভরা ছিল সে পার্টিতে কাউকেই দেখা যাচ্ছে না। এরা কোথায়? জিগরা তার সামনে হাঁটতে থাকা মেয়েটাকে জিজ্ঞেস করল। সবাই কোথায়? নেশায় তাল হারিয়ে কে কার সাথে রাত কাটাচ্ছে তা তারা নিজেরাও জানে না। এখনকার প্রত্যেকটা মানুষ পাপীর দল। আমিও। আন মনে বলে ফেলল জিগরা। হঠাৎ বাংলা বলায় মেয়েটা জিগরার দিকে তাকালো। জিগরা অবশ্য কিঞ্চিত হেসে সামনে এগিয়ে গেল। গেটের সামনে আসতেই কাউকে দেখতে পেল না সে। না রুহাইল আছে আর না ইহান আছে। রুহাইল ফাইয়াজ কোথায়? জিগরার প্রশ্নে একটি কালো মুখোশধারী লোক এসে তার নাকে রুমাল চেপে ধরল। মুহূর্তে মেয়েটা জ্ঞান হারিয়ে ঢলে পড়ল লোকটার দেহে। অজ্ঞান অবস্থায় জিগরাকে নিয়ে সেই মুখোশধারী লোকটা দ্রুত গাড়ি চালিয়ে চলল নিজ গন্তব্যে। মাঝ রাস্তায় সিগারেটের ধোঁয়া উড়িয়ে নিজেকে হালকা করার প্রয়াসে রুহাইল মধ্যরাতে নিরিবিলি রাস্তায় হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছে।
তার পাশে ইহান রেড ওয়াইন গিলতে মত্ত। তোমার কি মনে হয় আমার বিয়ের খবরটা চারিদিকে ছড়িয়ে পড়লে ইশাক হাসান ফিরে আসবে? আসতে বাধ্য। যদি উনি ওনার মেয়ের জন্য দুর্বল থাকে তবে তা নিশ্চয়ই হবে। বস, একটা কথা বলবো? হুম। ম্যাডাম যদি বিপদে পড়েন, মানে আপনার শত্রুপক্ষের অভাব নেই তো তখন? সময়ের কাজ সময় ভাববো, এখন ওসব নিয়ে ভাবার দ্বারা নেই। রোহাইলের ফোন বেজে উঠল। গার্ডদের দলের প্রধান ফোন করেছে। রোহাইল অতি দ্রুত ফোন রিসিভ করলো এবং জানতে পারল জিগরাকে নাকি কেউ গাড়িতে তুলে নিয়ে গেছে। তারা ইতোমধ্যে গাড়িটাকে ফলো করছে। রোহাইলের পায়ের তলার মাটি সরে গেল। থরথর করে কাঁপছে শরীর। কতটা সাহস হলে রোহাইল ফায়াজের কলেজায় হাত বসায়। তবে এমনটা কি হওয়ার কথা ছিল না? যখন থেকে প্রকাশিত হয়েছে জিগরা রোহাইল ফায়াজের স্ত্রী, তখন থেকে এই মেয়েটার স্বাভাবিক জীবনযাপন সম্পূর্ণ শেকলে বন্দী হলো। পিছন থেকে 4টি গাড়ি আগন্তুক ব্যক্তির পিছু নিয়েছে। হঠাৎ রোহাইলের লোক যে তার পিছু লেগে যাবে তা তো পরিকল্পনাই ছিল না, কেননা এই পার্টিতে রোহাইলের কোনো গার্ড আসেনি, শুধুমাত্র তারা 3জন এসেছিল। তাহলে এত এত গার্ড কোথা থেকে এলো? মূলত রোহাইল নিজের নিরাপত্তার কথা মাথায় রেখে কাউকেই পরিপূর্ণ বিশ্বাস করে না। অতীতে সে যা করেছিল তার পুনরাবৃত্তি ইসহাক আহসান করেছেন। এইসব কথা মাথায় রেখে রোহাইল নিজের বাড়তি সতর্কতা সবসময় জারি রাখে। আজকে এই আয়োজন আনাচে কানাচে গেটের বাইরে অনেক গার্ড ছড়িয়ে ছিটিয়ে ছিল। তা অবশ্য ইহান জিগরার কারো জানা ছিল না। রাতের অন্ধকার ছিঁড়ে দ্রুত বেগে ছুটছে 4টি কালো হেডলাইটের আলোয় রাস্তায় ঝলক দিচ্ছে। পেছনে 4টি গাড়ি শিকারি নেকড়ের মতো তাড়া করে আসছে। টায়ারের ঘর্ষণে উঠে আসছে ধুলো আর পোড়া রবারের গন্ধ। বাঁক নিতে গিয়ে আগন্তুকের গাড়িটি একবার কাত হয়ে গেলেও ড্রাইভার নিয়ন্ত্রণে ধরে রাখে দৃঢ় হাতে। পিছনে গাড়িগুলোর হর্ন আর ইঞ্জিনের গর্জনে বাতাস ভারী হয়ে উঠেছে। ড্রাইভার পেছনে তাকিয়ে আগন্তুকের উদ্দেশ্যে বলল, এই কাজটা যতটা সহজ বলা হয়েছে ততটাও সহজ নয়। আমরা ধরা পড়ে যাব। তাহলে কি করব? মেয়েটাকে গাড়ি থেকে ফেলে দিচ্ছি। সেটাই করো। হঠাৎই কিডন্যাপারের গাড়িটির দরজা খুলে গেল। আচমকা গাড়ির ভেতর থেকে কেউ জিগরাকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলল রাস্তায়। গতি সেকেন্ডের ভগ্নাংশে তাকে টেনে ছুড়ে দিল। পিচ ঢালা রাস্তায় গড়িয়ে পড়তে থাকলো সে। জামা ছিঁড়ে গেল, কোনোই আর হাঁটুতে গভীর ক্ষত। ধুলো মাটি মিশে গেল রক্তের সাথে। পিছনের গাড়িগুলো হঠাৎ ব্রেক কষল, কিন্তু চেতনাহীন মেয়েটা তখনও শ্বাস নিতে গিয়ে ব্যথায় কেঁপে উঠছে। গার্ডদের 4টি গাড়ি থেমে গেল। পেছন থেকে ততক্ষণে রোহাইলের গাড়ি এসে গেছে। জিগরার রক্তাক্ত অবস্থা দেখে তার দৃষ্টিতে স্থির হয়ে গেল, যেন সময়টা থমকে গেছে এক মুহূর্তে। বুকের ভেতর কিছু একটা ধসে পড়ল। একটা উন্মাদনা, একটা হাহাকার দাউ দাউ করে জ্বলে উঠল তার চোখে। হাত শক্ত হয়ে গেল স্টিয়ারিংয়ে। শিরায় শিরায় ক্রোধের দাবানল ছড়িয়ে পড়ছে। মাথার ভেতর শুধু একটাই চিন্তা, ওদের ছিঁড়ে ফেলার আগে একটুও শান্তি পাবে না সে। গ্যাসের প্যাডেলের চাপ বাড়িয়ে দিল। ইঞ্জিন গর্জে উঠল, যেন ওর ক্ষিপ্ত হৃদয়ের প্রতিধ্বনি। গার্ডদের পানে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন? তাদের অনুসরণ করো, যাও দ্রুত। রোহাইল গাড়ি থেকে নামলো, দ্রুত আঁকড়ে ধরল জিগরাকে। এই প্রথমবার রক্ত দেখে খুশি হতে পারল না রোহাইল। রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে জিগরার রক্তাক্ত শরীরটা তার বুকে আলপিনের ন্যায় খোঁচা দিচ্ছে। ছোট ছোট ব্যান্ডেজ করা জিগরার সারা শরীর, হাঁটু, হাত পা, পায়ের পাতা কিছুই তো বাদ যায়নি। গালের এক পাশ মারাত্মক জখম হয়েছে। মেয়েটাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। ইতোমধ্যে চারিদিকে ছড়িয়ে পড়েছে C20 গ্রুপের লিডার রোহাইল ফায়াজের বিয়ের সংবাদ। রোহাইল তো এটাই চাইছিল। তার মাঝে খুব বেশি ভাবাবেগ নেই। সে স্থির হয়ে পুরো ব্যাপারটা সমাধান করতে ব্যস্ত। ডাক্তারকে বিদায় জানিয়ে ইহান এসেছে রোহাইলের পাশে দাঁড়াতে। কটমট চাহনি নিক্ষেপ করে বলল, তুমি এখন এখানে দাঁড়িয়ে কি করছো? এসব কে করেছে? তাকে আমার চাই। সব কাজ কি তোমাকে বলে করাতে হবে? ইশাক হাসান এমন একজন মানুষ ছিলেন, কোনো কাজে আমি আদেশ করার পূর্বে তিনি সেই কাজে তৎপর হতেন। ইয়েস বস, আমি এক্ষুনি যাচ্ছি। ইহানের মন মরে এলো যে ইসহাক তাকে কানা বাস দিচ্ছে। সেই ইসহাককে নিয়ে এত আদিক্ষেতা। জিগরাকে কিডন্যাপ করা লোকটার শরীর ঘামছে। জার্মানির শীতল আবহাওয়া আজ তাকে কিছুতেই শীতল করতে পারছে না। সে নিজের কবর আজ নিজেই ঘুরে এসেছে। C20 গ্রুপের লিডারের সাথে টক্কর দেওয়ার সাহস তার মতো ছিচকে লোকের নেই। কিন্তু মোটা অঙ্কের টাকা দেখে নিজের লোভ কিছুতেই সামলাতে পারেনি।
আর তাই তো রিস্ক নিয়ে রুহাইল ফায়াজের স্ত্রীকে কিডন্যাপ করার মতো দুঃসাহস দেখিয়েছে। রুহাইলের লোকেরা তাকে হন্য হয়ে খুঁজছে। একবার যদি পেয়ে যায় তবে আর এই পৃথিবীর আলো দেখা হবে না। ফোনের শব্দে আতঙ্কিত হয়ে পড়ল লোকটা। যখনই দেখল তার পরিচিত নাম্বার, দ্রুত ফোন তুলে থরথর করে কাঁপল সে। একটা কাজ দিলাম, এতগুলো টাকা দিলাম, তাও ভালোভাবে করতে পারলে না। আমি কি করব? এতগুলো ঘাট যে আমার পিছু নিবে তা কি আমি জানতাম? আপনি তো বলেছিলেন কাজটা সহজ, তাই তো আমি এত বড় রিস্ক নিলাম। চুপ কর মূর্খের দল। মেয়েটাকে যখন রাস্তায় ছুঁড়ে ফেললি, আগে শ্যুট করতে পারলি না? মেয়েটার শরীর গুলি দিয়ে ঝাঁঝরা করে দিতি। সরি। পালিয়ে থাক। রুয়াইলের লোকেরা তোকে পাইলে রাস্তার কুকুরে খাওয়াবে। আজ রৌদ্রোজ্জ্বল একটি দিন। গাছে গাছে পাখিদের সুরেলা কণ্ঠের গান যেন প্রকৃতি মনোযোগ দিয়ে শুনছে। উদাম শরীরে বারান্দায় দাঁড়িয়ে আছে রুহাইল। আজ জিগরাকে নিয়ে কিল রুমে যাওয়ার কথা ছিল, অথচ মেয়েটা অসুস্থ হয়ে পড়ে আছে। একদিনে তার উপর এতটা অত্যাচার যাবে রুহাইল স্বপ্নেও ভাবেনি। ঘাড়ের মটকে রুহাইল যখনই নিজের বুকের দিকে তাকালো, আনমনে তার ঠোঁটের কোণে ফুটে উঠল হাসির রেখা। তার উন্মত্ত দেহকে সরিয়ে দিতে জিগরার যে প্রয়াস ছিল সেই প্রয়াসের চিহ্ন এটি। রুহাইল রুমে ফিরল। জিগরা ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে। মেয়েটার এতটা তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল? আরো ৩-৪ ঘন্টা ঘুমালেও তো পারত। কেমন লাগছে বারবি? আমার শরীরের এই হাল কি করে হলো? তুমি কাল পার্টিতে কার সাথে বাইরে গিয়েছিলে? জিগরা বিস্তারিত সব বলল রুহাইলকে। রুহাইল অবশ্য সবটা সিসি ক্যামেরার ফুটেজে দেখেছে, তবুও জিগরার মুখ থেকে সত্যটা জানার ছিল। জ্ঞান হারানোর পর থেকে কি হয়েছে জিগরা অবশ্য সেসব আর জানে না। ওরা তোমাকে চলন্ত গাড়ি থেকে ছুড়ে ফেলেছিল। যদি আমার গার্ডদের আড়ালে না রাখতাম, তবে তোমার যে এতক্ষণে কি হাল হতো। আমার সাথে ওদের শত্রুতা কি? ওই যে, তুমি সাধারণ নও, তুমি গ্যাংস্টার রুহাইল ফায়াজের স্ত্রী। একটা প্রশ্ন করব, আপনার বাবা মা নেই? তারা জানে না আপনি এমন, নাকি আপনার কারণে তারাও বলি হয়েছে? আমি বড় হয়েছি এতিমখানায়। আমার মা বাবা কে আমি জানি না। তোমার মতো আদর ভালোবাসার আধিক্যেত আমি কিছুই পাইনি। 9 বছর বয়সে আমি প্রথম একটা ছেলেকে কলম দিয়ে ঘাই দিয়ে ছেলেটার পেটে কলম ঠুকিয়ে দিয়েছিলাম। তা আবার প্রকাশ্যে রাস্তার মাঝে। সবাই সেদিন আমাকে মারতে আসে, এতিমখানায় বিচার চায়। হুজুর আমাকে সেদিন এতটাই মারেন যেমন রাতে জ্বর উঠে যায়। পরের দিন সকালে জ্বরের ঘোরে ঝাপসা চোখে দেখলাম কেউ আমাকে নিতে এসছে। রায়হান ফায়াজ নামের এক লোক আমাকে নিয়ে যাবে তার সাথে। তিনি নাকি এতিমখানার কমিটির সাথে যোগাযোগ করেছেন। অচেনা লোকটাকে আমি ভাই রাখতে শুরু করি। তিনি ছিলেন বিত্তশালী। পরবর্তীতে আমি ধীরে ধীরে বুঝতে পারি উনি একজন গ্যাংস্টার। তার ক্ষমতার দাপটে আশেপাশের লোকেরা থরথর করে কাঁপে। আমাকে তিনি সব শিখিয়েছেন, কিভাবে খুন করতে হয়, গ্যাংস্টার দুনিয়ায় কীভাবে টিকে থাকার অসীম লড়াই চালিয়ে যেতে হয়। জার্মানির শহরের অন্ধকার দিকগুলোতে আমার তখন বেশ দাপট, কারণ আমি ছিলাম রায়হান ফায়াজের সবচেয়ে বিশ্বস্ত লোক। রায়হান ফায়াজ মূলত আমার নাম রেখেছিল রুহাইল ফায়াজ। রায়হান ভাইয়ের একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন তিনি, আফ্রিকার। আমি ধীরে ধীরে সব শিখে উঠি। বলা যায় রায়হান ফায়াজের মাথায় নুন রেখে বড়ই খাওয়ার মতো সামর্থ্য আমার কয়েক বছর হয়ে গেছে। আমার বয়স যখন 19-এর ঘরে, একদিন আততায়ীদের সাথে হাত মিলিয়ে আমি রায়হান ফায়াজকে হত্যা করতে সাহায্য করি এবং তার সাম্রাজ্যে চলে আসে আমার আয়ত্তে। এইভাবেই জন্ম হয় গ্যাংস্টার রুহাইল ফায়াজের। রুহাইল আগা গোড়ার জানোয়ার, বেইমান, বিশ্বাসঘাতক। অন্ধকারে লুকানো ছিল যে সত্য হঠাৎ প্রকাশ্যে জ্বলল প্রদীপের মতো। জিগরার দেহের রক্ত যেন ছলকে উঠল, কাঁপল তার অস্তিত্ব। পশম দাঁড়িয়ে গেল নীরব চিৎকারে। আপনি বিশ্বাসঘাতক, আর আমার বাবাও আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। 2-2 4 মিলল তো রুহাইল ফায়াজ। জিগরার খোঁচানো কথায় বড্ড অস্বস্তি বেড়ে গেল রুহাইলের। এই ভয়টাই এত বছর পেয়ে এসেছে, আর মনের মাঝে চলছিল এই তিক্ত সত্যির ক্রিয়া প্রতিক্রিয়া। তবুও নিজের দুর্বলতা সে মানতে নারাজ। জিগরার খোঁচানো কথার প্রতিবাদ স্বরূপ সে টেনে ধরল জিগরার পায়ে থাকা ব্যান্ডেজটা। একটানে ব্যান্ডেজটা খুলে বলল, এত কথা বলে সাহস দেখাবি না, একদম পা ভেঙে ফেলবো। আমার পা ভাঙার সাহস দেখাবেন না, একদম জানে মেরে ফেলবো। তোর এত বড় সাহস দিয়ে রুহাইল ফায়াজকে মারার হুমকি দিচ্ছিস? আমার সাহস একটু বেশি, কারণ আমি রুহাইল ফায়াজের ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফ। রুহাইল কয়েক সেকেন্ড থমকে গেল, তারপর আচমকা হেসে জিগরার সারা মুখে নিজের ঠোঁটের স্পর্শে ভরিয়ে দিল।
জিকরা ব্যথাযুক্ত শরীরে রুহাইলের ভারী দেহটার চাপা লাগতেই চাপা চিৎকার করলো। আপনার স্বার্থ শুধু একটাই, আমাকে ভোগ করা। এছাড়া আর কিছুই না। স্বার্থ শেষ হলে আমাকেও মারবেন, তা জানি আমি। সহসা জিকরার গালে চড় পড়ল। এই অসুস্থ শরীরেও চড় দেওয়া কি খুব দরকার ছিল? রুহাইল জিকরার গাল চেপে ধরে বলল, লবণ খেলে চর্বি বাড়ে, আর শশা খেলে চর্বি কমে, অথচ বাঙালি লবণ দিয়ে শশা খায়। তেমনি তো আমি অতিরিক্ত আদর দিয়েছি বলে তেজ বেড়ে গেছে, তাই আদর আর জ্বর একসাথে দিলাম, তেজ ব্যালেন্সে থাকবে।